আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শিশুদের প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান, শিক্ষাই হবে দারিদ্র্য মুক্তির মূল শক্তি মন্তব্য। রাসেলস ভাইপার নিয়ে জনসচেতনতা বাড়াতে নানা উদ্যোগ, আক্রান্ত হলে জরুরি ভিত্তিতে চিকিৎসা নেওয়ার আহ্বান। চাঁপাইনবাবগঞ্জে উত্তম কৃষি চর্চায় গড়ে তোলা আমবাগান পরিদর্শনে 15 দেশের রাষ্ট্রদূত, বিশ্বজুড়ে আম রপ্তানি বাড়াতে এ আয়োজন দাবি। বিপন্ন বিরল বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল পার্বত্য চট্টগ্রামের হাজিরখিল অভয়ারণ্য, মানবসৃষ্ট নানা কারণে হুমকিত জীববৈচিত্র্য। এবং ইংল্যান্ডকে 68 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত, রোববার শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শিশুদের প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে ছোট থেকেই পরিচর্যা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024 উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, শুধু পাঠ্য বইয়ের শিক্ষা নয়, প্রযুক্তি নির্ভর সার্বজনীন মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করছে সরকার। শিক্ষাই হবে আগামীর বাংলাদেশের দারিদ্র্য মুক্তির মূল শক্তি বলেও উল্লেখ করেন সরকার প্রধান। সাদি মাহমুদের রিপোর্ট। আমি রাসেল বলছি, তোমাদের সেই ছোট্ট রাসেল। শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা, এই প্রতিপাদ্যে শুরু হলো জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন রূপ নেয় কচিকাচার মিলন মেলায়। অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা 51 জন ও 3টি প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক 2023 তুলে দেন সরকার প্রধান। শিক্ষার্থী পর্যায়ে 36 জন ক্ষুদে শিক্ষার্থী এবং শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় ব্যক্তিগত পর্যায়ে শ্রেষ্ঠ 15 জন এই পদক পান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষাই হবে আগামীর বাংলাদেশের দারিদ্র্য মুক্তির মূল শক্তি। আমরা মনে করি যে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব, কিন্তু এই দারিদ্র্যমুক্ত করতে হলে এর মূল শক্তিটাই আসবে শিক্ষিত জনগোষ্ঠী। শিক্ষাই দেবে একটা দেশকে দারিদ্র্যমুক্ত করার সব ধরনের সুযোগ। আমরা সেটাই মনে করি। আমাদের বাচ্চাকাল থেকেই যদি কোনো একটা ছেলে মেয়ে যদি প্রতিবন্ধী হয় বা অটিস্টিক হয় বা বিশেষ চাহিদা সম্পন্ন হয়, তাদেরকে আপন করে নেওয়া, তাদের কাছে সাথে থাকে, একসাথে চলা এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, এটা ছোট শিশু বয়স থেকেই সেই শিক্ষাটা দেওয়া। এই জন্যই আমরা এটাই চেয়েছি যে সমন্বিতভাবে সবার জন্য শিক্ষার দ্বার উন্মোচন করে দেওয়া, যাতে করে তাদের ভিতরে এই মানবিক গুণাবলী যত সৃষ্টি হয় সেই ব্যবস্থা করা। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমরা একটা সুষম, জনকল্যাণমুখী, সার্বজনীন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। আর শুধু ওই কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা, মনন, সেগুলিও তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে। তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে, সেটা যাতে বিকশিত হতে পারে সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি। লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেবো। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব। পরে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপে আতঙ্কিত না হয়ে সচেতনতায় গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সাপ ও অন্যান্য প্রাণী পরিবেশে যে ইতিবাচক ভূমিকা রাখে সে সম্পর্কে জানার বিকল্প নেই বলেও জানান তারা। জনসচেতনতা বাড়াতে ইতোমধ্যেই নানা উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। গুজবে প্রভাবিত না হয়ে আক্রান্ত হলে জরুরি ভিত্তিতে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাসেলস ভাইপার নিয়ে আলিমান রাজের রিপোর্টের দ্বিতীয় পর্ব।
গণমাধ্যমের এমন অজস্র শিরোনাম বলে দিচ্ছে দেশ জুড়ে রাসেলস ভাইপার বা চন্দ্রবড়া সাপের আতঙ্কে মারা হচ্ছে শঙ্খিনী, অজগর, দারাজ, ধোড়া সাপ, গুইসাপ সহ বিভিন্ন প্রজাতির সাপ। অথচ এরাই রাসেলস ভাইপার সাপ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কিন্তু অজ্ঞতা ও গুজবের প্রভাবে মেরে ফেলা হচ্ছে এসব উপকারী সাপ। তবে বন অধিদপ্তর বলছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ বিষধর সাপের তালিকায় ৯ নম্বরে রয়েছে। রাসেলস ভাইপার আগ্রাসী সাপও নয়, তাই হত্যা না করে দরকার সার্বিক সচেতনতা। রাসেলস ভাইপারের আক্রমণে মারা গিয়েছে এটি কিন্তু খুবই নগণ্য বলতে হবে, কিন্তু সাম্প্রতিক সময় যেটি হয়েছে যে আমরা রাসেলস ভাইপারের আনাগোনা বাংলাদেশে দেখতে পাচ্ছি। রাসেলস ভাইপার বিপজ্জনক কোনো কিছু নয়, সুতরাং এটি সাবধানতা অবলম্বন করলে এর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আর সাপ না মেরে সাপকে যদি আমরা তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি তাহলে কিন্তু সাপ কিন্তু আমাকে কামড়াবে না। তথ্য অনুযায়ী বছরে সাপের কামড়ে প্রায় ৭,০০০ মানুষের মৃত্যু হয়। এর মধ্যে রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যু মাত্র ১২০ জন। এমন অবস্থায় প্রাণ প্রকৃতি ও মানুষের জীবন জীবিকা রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা ও প্রান্তিক পর্যায়ে সমন্বিত উদ্যোগের আহ্বান বিশেষজ্ঞদের। মানুষকে সচেতন করতে হবে, তাদেরকে বোঝাতে হবে সব সাপ আমাদের ক্ষতি করে না। আমাদের গোখরো, কেউটে, চন্দ্রবোড়া সহ কয়েক প্রজাতির সাপ আমাদের ধ্বংসন করে। আমরা যদি এর প্রতিরোধ ব্যবস্থাগুলো যদি মেনে চলি এবং সতর্ক থাকি তাহলে আমরা ধ্বংসনের শিকার হব না। এবং একান্তই যদি দুর্ভাগ্যবশত আমরা ধ্বংসনের শিকার হই, দ্রুত আমরা নিকটবর্তী সরকারি হাসপাতালে যাব, যেখানে অ্যান্টিভেনম সহ সব ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে। বাস্তুতন্ত্রে সাপের ভূমিকা অন্য কেউ পূরণ করতে পারে না। সাপে কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসায় জীবন বাঁচানো সম্ভব বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন দেশের রাসেলস ভাইপার সাপ নিয়ে অহেতুক আতঙ্ক ছড়ানো হচ্ছে। বলছেন গ্রামীণ জনপদে কৃষক ও যেসব পেশাজীবীরা মাঠ পর্যায়ে কাজ করেন যে কোনো সাপের কামড়েই তাদের জন্য স্বাস্থ্য ঝুঁকির। এসব পেশাজীবীদের রাসেলস ভাইপার আতঙ্ক কমিয়ে তাদের সুরক্ষা দিতে মাঠে ঘাটে কাজের সময় বুট ও গ্লাভস পরে নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের উপদ্রব ও কামড়ে আক্রান্তের ঘটনায় দেশব্যাপী আতঙ্ক। এই সময় রাজধানীতে বাংলাদেশ মেডিসিন সোসাইটির আয়োজনে রাসেলস ভাইপার নিয়ে ফেয়ার বনাম ফ্যাক্টস শীর্ষক আলোচনা। অংশ নেন গবেষক, চিকিৎসক এবং মেডিসিন বিশেষজ্ঞরা। গবেষকরা বলছেন দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের গণ্ডি ছাড়িয়ে ২৭ জেলায় ছড়িয়েছে রাসেলস ভাইপার। বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক উষ্ণতার কারণে সারা দেশে প্রায় একই রকম তাপমাত্রা থাকায় খরাপ্রবণ ধান নির্ভর রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের বাইরে রাসেলস ভাইপারের বিচরণ বেড়েছে। আমাদের দেশে প্রচুর আরবানাইজেশন হতে বাধ্য, কারণ হচ্ছে যে শহর বাড়ছে, লোক বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, ফলে আমরা বন জঙ্গল কাটছি। তাহলে এই সাপগুলো যাবে কোথায়? তখন তারা লোকালয়ে চলে আসছে। Early treatment by antivenom should be started in the first contact in the Upazil Health Complex if it indicated. Trained human resources necessary. Antivenom and other logistics should be available in 24/7 in Upazil Health Complex. তারা বলছেন রাসেলস ভাইপারের চেয়েও প্রায় ১.৫ গুণ বেশি বিষধর গোখরা সাপ। রাসেলস ভাইপার বা অন্য যে কোনো সাপে কামড় দিলে যত দ্রুত সম্ভব হাসপাতালে এনে আক্রান্তকে অ্যান্টিভেনম ইনজেকশন দিতে হবে। এক্ষেত্রে প্রত্যন্ত জনপদের মানুষদের আরও সচেতন করা জরুরি। আক্রান্তদের প্রায় ৬৭% বিজ্ঞানসম্মত চিকিৎসা না নিয়ে ওঝা ও গ্রামের হাতুড়েদের ওপর নির্ভর করায় প্রাণহানি বাড়ছে। ফরচুনেটলি এখন পর্যন্ত আমরা দেখেছি 61% কেসগুলো বাংলাদেশে ওঝা, কোনো গুণিন, কোনো তান্ত্রিক, কোনো রকম হুজুর থেকে তারা চিকিৎসা করছেন। যেখানে একটা ভালো আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে সেখানে এরা বিভিন্ন ধরনের পদ্ধতি করে মানুষকে দেরি করছেন এবং মৃত্যু মুখে তাদেরকে পরিচালিত করছেন। আতঙ্কগ্রস্ত হয়ে রাসেলস ভাইপার মেরে ফেললে সাপের বিষ থেকে ক্যান্সার ও হৃদরোগ সহ নানান রোগের প্রতিষেধক তৈরির কাজে বিঘ্ন ঘটবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ন্যাশনাল স্নেক বাইট স্ট্র্যাটেজি এবং কস্টেড অ্যাকশন প্ল্যান অফ অ্যাকশন এটা জমা দেওয়া হয়েছে, এটা এখনো অ্যাপ্রুভ হতে হবে। যেভাবে ওনারা কাজ করছেন আমি মনে করি যে দেশে
মানুষের এই রাসেল ভাইপারের আতঙ্ক একদিন চলে যাবে। চিকিৎসক গবেষকরা নিজ অঞ্চলের অ্যান্টিভেনম তৈরির কাজে দেশীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান। জিও স্পেসিফিক অ্যান্টিভেনমটা খুব দরকার, আমরা এই ডেভেলপমেন্টের সাথে থাকবো এবং ইনসেপ্টটা সবসময় ছিল এবং থাকবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। অর্থনীতিতে সুদিন আসছে শিগগিরই। চরম সংকটের মাঝে এমন আশাবাদের কথা বলেছেন মাস্টারকার্ডের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ডেভিড মান। তার মতে দেরিতে হলেও সুদের হার বৃদ্ধি, ক্রলিং পেগ চালুর মাধ্যমে বিনিময় হার বাজার ভিত্তিক করার চেষ্টা এবং নীতি সুদ হার বাড়ার ফলে ডলারের উচ্চমূল্য স্থিতিশীল হতে চলেছে, মূল্যস্ফীতিও কমবে। আলোচনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানও বলেছেন, ঝড় থেমে গেছে, এখন অপেক্ষা সবকিছু ঠিক হওয়ার। রিজভি নেওয়াজের রিপোর্ট। ঢাকায় মাস্টারকার্ড ইকোনমিক্স ইনস্টিটিউটের আয়োজনে অর্থনীতিতে বৈশ্বিক এবং বাংলাদেশের ঝুঁকি নিয়ে সেমিনার। মূল প্রবন্ধে প্রতিবেশী দেশগুলোর তুলনায় সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনায় দুর্বলতা এবং সক্ষমতার জায়গাগুলো তুলে ধরেন সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ ডেভিড মান। As confidence comes back and as spending comes back, you also can see, yes, inward remittance can come, but also spending can be there. But I think the other good news is those remittances still have room to grow some more, especially as that confidence remains in place and people feel that there is this stability on the exchange rate, that it's at a value that is fair enough to be converting from dollars from abroad and sending them back. Same thing with the exports are doing better. 5.8% GDP growth in 2024, 2025 5.7%. Inflation will come down in 2025 at 8%. And crawling peg থেকে এটাকে actually আস্তে আস্তে gradually towards it should be open for the market to determine the rate of FX. মুক্ত আলোচনায় অর্থনীতিবিদ এবং ব্যাংকাররা সরকারকে বাস্তববাদী হওয়ার পরামর্শ দেন। So at one point also we are seeing that people have less confidence in the banking industry. That is also not good, which is also pushing some of the currency outside bank. So that also need to be brought in because at this point of time we are having stress on the liquidity. শ্রীলঙ্কা পারলে বাংলাদেশ কেন পারবে না? প্রশ্ন অর্থনীতিবিদদের। The storm is over, and we will be moving towards stabilization. And I also want to bring in the realization, as Mahabub was telling, the moment we realize that there is a problem, then only we can go for solution. আলোচকরা বলেন, সামনের দিনে অর্থনীতি যেন আবারও পথ না হারায় সেজন্য দরকার সরকারের শীর্ষ নেতৃত্বে দূরদর্শিতা, প্রজ্ঞা এবং কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা না হওয়া। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ হয়েছে। কুচকাওয়াজের মাধ্যমে কমিশন প্রাপ্তদের ট্রফি বিতরণ ও ফ্লাইং ব্যাজ পরিয়ে দেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। সুলতানা হিমুর রিপোর্ট। বাংলাদেশ বিমান বাহিনীর 84তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি 2024 এ কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে হয়ে গেল গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। যশোরে বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ হয়। বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। কুচকাওয়াজের মাধ্যমে 13 জন নারী সহ মোট 59 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন এবং দেশের মানুষের কল্যাণে সর্বোপরি জাতীয় স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করতেও কখনো দ্বিধাবোধ করবে না। উদীয়মান সৎ ও তেজদীপ্ত কর্মকর্তা হিসেবে আজকের বিমান বাহিনীকে তোমরাই নিয়ে যাবে আগামী দিনের সফলতার স্বর্ণশিখরে। এটাই আমার আজকের দৃঢ় প্রত্যাশা। আয়োজনে সার্বিক প্রশিক্ষণ, উড্ডয়ন প্রশিক্ষণ ও জেনারেল সার্ভিস প্রশিক্ষণ সহ বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বের অধিকারীদের সম্মানসূচক ট্রফি তুলে দেওয়া হয়। এই অর্জন শুধুমাত্র একা আমার নয়, আমার প্রতিটি আমার সহযোদ্ধা যারা ছিল তাদের প্রতি। এবং আমার বাবা একজন সামরিক কর্মকর্তা ছিলেন, আমার খুব ইচ্ছা ছিল তাকে যাতে আমি গর্বিত বোধ করাতে পারি। আয়োজনে সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও সদ্য কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা ছিলেন। সুলতানা হিমু, চ্যানেল আই, যশোর। উত্তম কৃষিচর্চা গ্যাপ অনুসরণ করে আম উৎপাদন শুরুর দ্বিতীয় বছরে চাঁপাইনবাবগঞ্জের নাচলে আমবাগান পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত 15টি দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধান। বিশ্বজুড়ে বাংলাদেশের আম রপ্তানি বাড়ানোর লক্ষ্যে এই পরিদর্শন আয়োজন করে কৃষি মন্ত্রণালয়।
তানভীর আশিকের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার কান্দাবোনা গ্রামের রফিকুল ইসলামের এই আমবাগানটি উত্তম কৃষি চর্চা বা গ্যাপ অনুসরণ করে গড়ে তোলা হয়েছে। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল শহীদের নেতৃত্বে আমবাগান পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত 15টি দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধান। বিশ্ববাজারে আম রপ্তানি বাড়ানোর লক্ষ্যে এই আয়োজন। আমের গুণগত মান বৃদ্ধি ও বাজার সম্প্রসারণে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে কৃষি মন্ত্রণালয়। বাংলাদেশের আম আমরা এখন যেটুকু রপ্তানি করছি বিদেশে তার চেয়ে আরও বেশি যাতে করা যায়, তার জন্য যারা রাষ্ট্রদূত আছেন তাদেরকে উৎসাহিত করা, আমাদের দেশে আম যেন তারা বেশি করে আমদানি করেন এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জনে এটা একটা বিরাট ভূমিকা রাখে। এফএওর মাধ্যমে আমরা সারা ওয়ার্ল্ডে কিন্তু আমাদের যে বাংলাদেশে এই সুইট আম, কোয়ালিটি আম, স্পেশাল ফ্লেভারের আম যে আমরা উৎপন্ন করছি গ্যাপ ফলো করে, এই বার্তা আমরা ছড়িয়ে দিব। আম বাণিজ্য সম্প্রসারণে কৃষি মন্ত্রণালয়ের সাথে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা আজকে আপনাদের সামনে এখানে হাজির হয়েছি যে আমাদের এই যে চাঁপাইনবাবগঞ্জের আমটাকে দেশে এবং বিদেশে ব্র্যান্ডিং করার জন্য এই যে গ্যাপ বা গুড এগ্রিকালচার প্র্যাকটিসেসের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই এই উদ্যোক্তা যিনি এখানে আমরা এসেছি। আমরা আজকে খুবই আনন্দিত যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক নির্দেশনায় আমরা বাংলাদেশে এই প্রথম গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস পলিসি কে আমরা মাঠ লেভেলে প্রয়োগ করতে যাচ্ছি। গ্যাপ সার্টিফাইড কৃষি চর্চা করে আমবাগানে সফল হওয়ার কথা তুলে ধরেন চাষি রফিকুল ইসলাম। আমার কৃষি গুরু বলবো শ্রদ্ধেয় শাইখ সিরাজ স্যার, যিনি আর কৃষি বিষয়ক প্রতিবেদন আমি অনেক দেখছি। এই অনেক কৃষি প্রতিবেদনগুলো হওয়ার পরেই আজকে আমি সফল একজন কৃষি উদ্যোক্তা। এবং আমাদের সৌভাগ্যের বিষয় এই চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশে প্রথম আম নিয়ে গ্যাপের একটা কাজ হতেছে, যে আমটা ইন্টারন্যাশনাল মার্কেট আমরা পৌঁছাতে সক্ষম হব। বাগান পরিদর্শন করে উৎপাদন কৌশল দেখে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা। I'm so very much impressed the way mangoes have been grown by the farmers here. So I can see that there are about 14,000 plus mango trees and they are all of exportable qualities, and I congratulate and I wish the government of Bangladesh and the people of Chapainababganj on this tremendous success. Bangladesh, as you know, it's only 4 hours away from Singapore, and it's a top producer of mango, rice, potatoes. So for Singapore, we see Bangladesh as having a huge potential for export of agricultural food supply. As our one country, one priority initiative, try to scale up the good agricultural practices, try to contribute to the food security and the food safety. তানভীর আশিক, চ্যানেল আই, চাঁপাইনবাবগঞ্জ। বিপন্ন বিরল বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল পার্বত্য চট্টগ্রামের হাজিরখিল বন্যপ্রাণীর অভয়ারণ্য। পাহাড়ে ঘেরা আর সবুজ শ্যামল প্রকৃতির মেলবন্ধনে এই বন দেখতে বেশ আকর্ষণীয়। অভয়ারণ্যের কারণে টিকে রয়েছে চিরসবুজ বনের অংশগুলো। তবে মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে জীববৈচিত্র্য ভরপুর হাজিরখিল বন্যপ্রাণী অভয়ারণ্য। এ নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট দেখুন। পাহাড়ি চিরসবুজ বন, চোখ মন জুড়ানো ছায়া সুনিবিড় প্রকৃতি আর জীববৈচিত্র্যের অপার ভাণ্ডার পার্বত্য চট্টগ্রাম। শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে হাজারীখিল, রাঙাপানি আর হারোয়ালছড়ি নিয়ে হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য। ২০০-র বেশি প্রজাতির পাখিসহ বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী, উভচর ও সরীসৃপ প্রাণী দেখা যায় এই বনে। আছে নীলকান্ত, বেনেবৌ, বুলবুলি, টিয়া, মৌটুসি সহ রং বেরঙের পাখি। গাছে গাছে লাফিয়ে বেড়ানো কিংবা ডাকাডাকিতে প্রকৃতিকে জীবন্ত করে তোলে কাঠবিড়ালি, বানর ও হনুমানের দল। লালচোখা ব্যাঙ, ঝিঝি সহ দুর্লভ প্রজাতির ব্যাঙের বসবাস এখানে। গিরগিটি, তক্ষক ও সাপের পাশাপাশি বনছাগল, চিতা বিড়াল, ধনেশ, মথুরার মতো দুর্লভ প্রাণীর বিচরণ এই বনে। রং বেরঙের প্রজাপতি বর্ণিল করেছে বনের প্রকৃতি। উদ্ভিদ বৈচিত্র্যেও সমৃদ্ধ এই অভয়ারণ্য। রয়েছে গর্জন, সেগুন, মেহগনি সহ নানা প্রজাতির ফলদ ও ঔষধি গাছ।
তবে অতিরিক্ত বনজ সম্পদ আহরণ ও পর্যটকদের পরিবেশ বিরোধী কর্মকাণ্ডে হুমকিতে হাজারীখিল অভয়ারণ্য। আইনের যথাযথ প্রয়োগ এবং ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন সহ সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য রক্ষা পাবে, ভালো থাকবে জীববৈচিত্র্য, নিশ্চিত হবে বন্যপ্রাণীদের নিরাপদ আবাসস্থল। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে নিউ ইয়র্কের টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টপকে 2014 সালের পর আবারও টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত। দ্বিতীয় সেমিফাইনালে ইংলিশদের 68 রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। ভারতের দেওয়া 172 রানের টার্গেটে খেলতে নেমে দুই স্পিনার অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের মিলিতভাবে 6 উইকেট শিকারে দুইবারের চ্যাম্পিয়নদের ইনিংস থামে 103 রানে। আদিল আহমেদ শানের রিপোর্ট। টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও ভারত। ফাইনালের ভেন্যু ওয়েস্ট ইন্ডিজের বারবাডোসে আছেন চ্যানেল আইয়ের স্পোর্টস এডিটর সাইদুর রহমান শামীম। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শামীম, টি-20 বিশ্বকাপের ফাইনালকে ঘিরে উত্তাপ কেমন দেখছেন? না, উত্তাপ এখনো সেভাবে ছড়ায়নি, কারণ বলছি এখন বারবাডোসে ফাইনাল, এখন যাদের উত্তাপ ছড়ানোর কথা সেই দুই ফাইনালিস্ট সাউথ আফ্রিকা এবং ভারত এখনো বারবাডোসে আসেনি। তো সুতরাং উত্তাপ যখন ছড়াবে ভারত বাংলাদেশ, এই কিছুক্ষণ আগে যখন ভারতের ফাইনাল নিশ্চিত হলো, আশা করা যায় কালকের থেকে বারবাডোসে সত্যিকার অর্থে টি-20 বিশ্বকাপের ফাইনালে উত্তাপ ছড়াবে। তবে একটা কথা বলতেই হয়, এই 20 দলের এবারের আসরে সত্যিকার অর্থে সেমিফাইনাল দুটো কিন্তু একতরফা হলো, এক পেশে হলো। প্রথম সেমিফাইনাল আমরা দেখেছি সাউথ আফ্রিকায় আফগানিস্তানকে, চমক জাগানো আফগানিস্তানকে মাঠে দাঁড়াতেই দেয়নি। আজকে যেটা দেখলাম ভারত এবং ইংল্যান্ডের মধ্যে, গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মধ্যে ম্যাচটাও সেক্ষেত্রে এক পেশে হয়েছে, যদিও বৃষ্টির কারণে 2 দফায় 1.5 ঘন্টা এবং 1 ঘন্টা 20 মিনিট নষ্ট হয়েছে। কিন্তু তারপরে বলতে হয় যে ভারত যে 171 রান করেছিল খুব বড় টার্গেট সেটা বলা যাবে না, কিন্তু ইংলিশ ব্যাটসম্যানরা তারা ব্যাট করতে নেমে ঠিক সুবিধা করতে পারেনি। ভারতীয় স্পিন এবং পেস যৌথ আক্রমণে তারা ঠিক চ্যাম্পিয়নের মতো খেলতে পারেনি। তো সেই হিসাবে বলা যায় যে এবারের বিশ্বকাপ টি-20 বিশ্বকাপের ফাইনালে সেরা দুই দলই ফাইনাল খেলবে, কারণ সাউথ আফ্রিকা এবং ভারত এ পর্যন্ত কিন্তু একটি ম্যাচও হারেনি এই টি-20 বিশ্বকাপের এবারের আসরে। সুতরাং বলা যায় যে একটি জমজমাট খেলা হবে, ফাইনাল হবে, এবং আবহাওয়া বলছে আগামী শনিবার এখানে মোটামুটি মেঘমুক্ত নির্মল আকাশ থাকবে। তো দর্শকরা হয়তো শেষ ফাইনালে এসে একটি চমৎকার খেলা দেখতে পাবে, এবং আমরা আশা করব যে এক পেশে ফাইনাল হবে না, যদিও দুই দলের সামর্থ্য খুবই শক্তিশালী দল। তারা দু দলের বোলিংই, পেস বোলিং এবং স্পিনিং মিলিয়ে, স্পিন ডিপার্টমেন্ট মিলে খুবই সামঞ্জস্যপূর্ণ, ব্যাটিংটাও ভালো। তো আশা করা যায় যে একটা খুব বড় একটা উপভোগ্য ফাইনাল হবে। এবং আরও একটা কথা জানিয়ে রাখি, এই দুই দলই কিন্তু, যেমন সাউথ আফ্রিকা 1998 সালের পরে আইসিসির কোনো টুর্নামেন্টের জিততে পারেনি, আর তেমনি ভারত 2014 সালে ঢাকায় শেষবার টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। তারপর গত 10 বছরে তারা টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি, এবং সবচেয়ে বড় কথা গত প্রায় 9 থেকে 11 বছর ধরে ভারত কিন্তু বিভিন্ন আইসিসির ফ্ল্যাগশিপ টুর্নামেন্টের ফাইনালে উঠেছে, সেমিফাইনাল খেলেছে, কিন্তু শেষ চূড়ান্ত সাফল্য সেটা পায়নি। তো বোঝাই যায় দুটো দল, সাউথ আফ্রিকা এবং ভারত, একটি চূড়ান্ত সাফল্য পাওয়ার ব্যাপারে উদ্গ্রীব, এবং হয়তো যে দলটি ফাইনালে ভালো খেলবে তারাই হয়তো অনেক দিনের অরাধ্য শিরোপাটা তারা পাবে। আমরা দর্শক হিসাবে এবং যারা ক্রিকেট বোদ্ধা তারা কিন্তু চাইছেন একটি উপভোগ্য ফাইনাল, এবং একটি চমৎকার উত্তেজনাপূর্ণ এবং উপভোগ্য ফাইনাল দিয়ে এবারে টি-20 বিশ্বকাপের পর্দা নামুক। আমরা তাকিয়ে থাকবো আগামী শনিবার বারবাডোসে ভারত এবং সাউথ আফ্রিকার ফাইনালের দিকে। আশা করি এই দুই দল আমাদের প্রত্যাশা মেটাতে পারবে। ফয়সাল। শামীম, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। জাতীয় সংসদের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, গ্রামাঞ্চলের ভোটারদের প্রতি নির্বাচন কমিশন অবিচার করছে। তিনি বলেন, ভোট গ্রহণের দায়িত্বে যারা থাকেন তাদের আরও প্রশিক্ষণ প্রয়োজন।
সেই সাথে তিনি গ্রামাঞ্চলে আরও বেশি ভোট কেন্দ্র ও বুথ স্থাপনের দাবি জানান। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপনের পর বাজেট সম্পর্কে আলোচনায় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বেনজির সহ যাদের নাম উঠে এসেছে তারা আইনের মুখোমুখি না হয়ে পালিয়েছেন, যা তাদের দুর্বলতাকেই প্রকাশ করে। কামরুল ইসলাম ব্যাংক লুটকারী ও দুর্নীতিবাজদের বিচারের দাবি জানান। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংসদে আবারও আমন্ত্রণ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে জেলা পরিষদ সদস্য ও শিবগঞ্জের নয়ারাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম ও শিক্ষক আব্দুল মতিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যা 7টার দিকে শিবগঞ্জ উপজেলার রানীহাটি ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তাদের বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন মতিনের বড় ভাই মোহাম্মদ টিটো। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে। পার্বত্য অঞ্চলের সন্ত্রাস শতভাগ নির্মূল না হওয়া পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান। তিনি বলেন, মিয়ানমার বা আরাকান বাংলাদেশের জন্য হুমকি নয়, যে কোনো দিক থেকেই বিজিবির সক্ষমতা যথেষ্ট। বিস্তারিত মোস্তফা মল্লিকের রিপোর্ট। চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের 101তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। প্রশিক্ষণ রিক্রুট ব্যাচের 556 জনের মধ্যে 520 জন পুরুষ এবং 36 জন নারী মৌলিক প্রশিক্ষণ শেষ করেছে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিজিবি মহাপরিচালক। এখানে অপারেশন চলমান আছে এবং সম্পূর্ণভাবে এলাকাকে, অত্র ওই বান্দরবন অধ্যুষিত থানচি, রুমা এসব এলাকাকে সম্পূর্ণভাবে বিপদমুক্ত এবং জনসাধারণের জন্য সম্পূর্ণভাবে এটা বন্ধ না করা পর্যন্ত যৌথ বাহিনীর অপারেশন চলমান থাকবে। মিয়ানমার ইস্যু ও বাহিনীর সক্ষমতা নিয়েও কথা বলেন বিজিবি প্রধান। আরাকান আর্মি তো মায়ানমার সরকারি বাহিনীর জন্য থ্রেট, আমাদের জন্য কোনো থ্রেট, আমরা তো তাদের সাথে এখনো ওই ধরনের কোনো থ্রেট না, আমাদের বন্ধু মিত্র কোনো কিছুর মধ্যেই না। ওরা ওই এলাকায় আছে, তাদের সাথে যেহেতু বর্ডার এলাকায় আছে, আমরা ওইভাবে পুরো জিনিসটাই অবজার্ভ করছি। কোনো ক্ষেত্রে কোনোভাবে যেন আমাদের দেশের কোনো ধরনের অখণ্ডতা, সীমান্তের কোনো নিরাপত্তা হানি না হয়। যৌথ বাহিনীর অভিযান পরিচালনা হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী নতুন করে খুব বড় ধরনের কোনো আতঙ্ক সৃষ্টি করেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। সীমান্ত অঞ্চল বা পার্বত্য অঞ্চলে সবসময় থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কড়া পাহারা, কিন্তু এসবের মধ্যেও মাঝে মধ্যে ব্যাংক লুট বা অস্ত্র লুটের খবর আসে। এমন একটা পরিস্থিতিতে বিজিবি মহাপরিচালক বললেন, বিজিবি যে কোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে বেশি সতর্ক অবস্থায় আছে এবং সবচেয়ে বেশি ভালো অবস্থায় আছে। চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত প্রশিক্ষণ কেন্দ্র থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় হামলা চালিয়ে যাওয়ার মধ্যেই লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল। লেবানন সীমান্তে দুপক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করেছে দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। যুক্তরাষ্ট্র, জার্মানি ও তুরস্ক সবাই ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন, ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ আরও প্রসারিত হওয়ার ফলাফল কি হতে পারে তা নিয়ে তারা উদ্বিগ্ন। এদিকে লেবাননকে সমর্থন করে তুরস্ক আঞ্চলিক শক্তিগুলোকে একইভাবে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিবৃতিতে বলেছেন, ইসরায়েল যদি লেবাননে হামলা চালায় তাহলে পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধ ছড়াবে। ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহুর পরিকল্পনা বড় বিপর্যয় ডেকে আনবে।
মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ওয়াশিংটনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বলেছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আরেকটি যুদ্ধ মানে তা আঞ্চলিক যুদ্ধের আকার নেবে। কূটনৈতিক পথেই এই উত্তেজনা কমাতে হবে। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বারোই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত ও ভার্সা মিডিয়া প্রযোজিত চলচ্চিত্র আজব কারখানা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্রের বিস্তারিত তুলে ধরেন নির্মাতা ও কলাকুশলীরা। এ সময় উপস্থাপিত ছিলেন চলচ্চিত্রটির পরিচালক শবনম ফেরদৌসী, প্রযোজক সামিয়া জামান, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। শহুরে এক রকস্টারের বাংলার মাটি, জল আর মাটির মানুষের সংস্পর্শে বদলে যাওয়ার এক গল্প উঠে এসেছে চলচ্চিত্রটিতে। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব ও চিত্রগ্রহণে ছিলেন এনামুল হক সোহেল। এটা বেশ সারা পৃথিবীতে অনেক জায়গায় গেছে। আমরা গত বছরের মাঝামাঝি সময় থেকে ভাবছিলাম যে এবারে চলচ্চিত্রটা হয়তো মুক্তি দেওয়া যেতে পারে, আমরা তার জন্য প্রস্তুত ছিলাম। তো সব মিলিয়ে দেশের অবস্থা, আন্তর্জাতিক সব কিছু মিলিয়ে আমাদের মনে হয়েছে যে আমরা এই বছরটায় ছবিটা মুক্তি দিতে চাই। একজন আপাদমস্তক নগরবাসী, শহরবাসী মানুষ, যিনি কিনা নিজেকে আমূল একটা চেহারায় নিজেকে ঢেলেছেন, একটা ছাঁচে নিজেকে ঢেলেছেন, তিনি কোথাও একটা তার শিকড়ের কাছে ফিরে যাচ্ছেন। এইটা যদি আমি এক কথায় বলি, এই গল্পটা শোনা মাত্র আমার একটা তার প্রতি আকর্ষণ জন্মায়। এবং তারপর চিত্রনাট্য যখন পড়ি তখন বুঝতে পারি এই চরিত্রটির আর্টটি আরো এক্সাইটিং। দরকার ছিল একটি 40 বছর বয়সী, গিটার বাজাতে পারে, গান গাইতে পারে একজন অ্যাক্টরের। ফলে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে অনেক খোঁজাখুঁজি, অনেক চেষ্টার পর আমরা শেষ মুহূর্তে, মানে থাকে না যে বাংলাদেশে তো আমরা থাকবো, এবার চেষ্টা ছিল অনুদানের। পরম হচ্ছে এই জায়গাটা ডিমান্ড করেছে, কারণ পরম আমার তো ফ্লুয়েন্টলি গিটার বাজাতে পারে, যে অ্যাক্টর এটা পারে, নিজে গান গায়। এবারে জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। রাজশাহীর বাঘায় আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার কোনো কারণ নেই বলে দাবি করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এইচ.এম. খায়রুজ্জামান লিটন। হত্যাকাণ্ডের বিচার চেয়ে বলেছেন, মনে হচ্ছিল যেন একটি মরদেহের দরকার ছিল একটি রাজনৈতিক পক্ষের, যেটাকে কেন্দ্র করে রাজনৈতিক কোনো প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। বিকেলে সিটি মেয়র নিজ দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এরকম একটি নিন্দনীয় ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কোনো কারণ নেই, যুক্তি নেই। জানা যায় তাকে জড়িয়ে তার নাম পদবি উল্লেখ করে আরেকজন সংসদ সদস্য আরও কয়েকজনকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন। শাহরিয়ার আলম যে এরকম হিংসাপরায়ণ হয়ে এমন একটি মন্তব্য করতে পারেন, এটা তার বোধগম্য নয়। কিছুদিন আগেও তিনি প্রতিমন্ত্রী ছিলেন। তিনি এটা কোন উদ্দেশ্যে করেছেন, এটা তিনিই বলতে পারবেন। গত কিছুদিন আগে বাঘায় একটি সংঘাতে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল গুরুতর আহত হয় এবং তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তার চিকিৎসা হয় এবং অবস্থার যথেষ্ট উন্নতি ঘটে। হঠাৎ করেই গতকালকে সকালে তার অবস্থার অবনতি ঘটে এবং বিকেল 4টা সাড়ে 4টার মধ্যে সে মৃত্যুমুখে পতিত হয়। বরং বাবুল একজন সক্রিয় রাজনীতিক কর্মী ছিলেন, নেতা ছিলেন, আমার অত্যন্ত স্নেহভাজন ছিলেন এবং তাকে আমি আমার জীবনের রাজনৈতিক জীবনের প্রায় শুরু থেকেই, তখন সে অত্যন্ত ছোট ছাত্র নেতা, তখন থেকে তাকে আমি আমার রাজনীতির পাশে পেয়েছি। এইরকম একটি নিরীহ একটা প্রাণ দলীয় একজন নেতা বা কর্মী, তাকে যে হত্যার উদ্দেশ্যে আঘাত করা, এইরকম ঘটনা যেটি ঘটেছিল, এরকম নিন্দনীয় নৃশংস ঘটনার সঙ্গে আমি খায়রুজ্জামান লিটন, বর্তমানে আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য পদে আছি, আমি কোনোভাবে জড়িত থাকার কোনো সুযোগ নেই, কোনো কারণ নেই।
এবারে কৃষি সংবাদ। ধানের উৎপাদন ব্যয় কমিয়ে ফলন বাড়াতে জাজিরায় কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে সমলয় পদ্ধতিতে আউশ আবাদ করছেন কৃষক। জেলায় প্রথমবারের মতো স্মার্ট কৃষি গড়ে তোলার লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় 20 একর জমিতে উচ্চ ফলনশীল আউশের জাত ব্রিধান 98 আবাদ চলছে। যান্ত্রিক পদ্ধতিতে স্বল্প ব্যয়ে ধান রোপণে কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজ করছে স্থানীয় প্রশাসন সহ কৃষি বিভাগ। এবারে প্রকৃতি সংবাদ। পানি বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জের শাহজাদপুরে চলছে যমুনার তীব্র ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বসতভিটা সহ বিস্তীর্ণ ফসলি জমি। আতঙ্কে অনেকেই সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। ভাঙনের জন্য ঠিকাদারদের গাফিলতিকে দায়ী করছেন ভুক্তভোগীরা। ভাঙন রোধে কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দেখছেন চ্যানেল এই সংবাদ। আবারও কিছুক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে সংবাদে আবার আমন্ত্রণ। রাজধানীর রামচন্দ্রপুর খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সে সময় ছাগলকাণ্ডে আলোচিত সাদেক অ্যাগ্রো ফার্মের কিছু অংশ ভাঙা হয়েছে। উচ্ছেদ অভিযানের সময় সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানালেন, খাল উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান। খালের সীমানার আশপাশের 30 মিটার পর্যন্ত কোনো স্থাপনা থাকতে পারবে না বলেও জানান তিনি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। দীর্ঘ 17 থেকে 18 বছর মোহাম্মদপুর বেড়িবাঁধের রামচন্দ্রপুর খালের উপর এভাবেই অবৈধ স্থাপনা বানিয়ে বসবাস করে আসছেন 2 শতাধিক মানুষ। রামচন্দ্র খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে টিনের ঘর, রিক্সা, গ্যারেজ সহ বিভিন্ন স্থাপনা সরিয়ে নেন লোকজন। ওই কমিশনারে অবজেকশন দিছে, এনে আমাকে উঠে যেতে আমরা উঠে গেছি। এক লাখে শুধু গরিবের লেগে পড়ছে, আমাকে লেগে পড়ছে, আর কে লেগে পড়ে নাই। আমরা আজকে 18-17 বছর ধরে এই জায়গা খালের ভিতরে বাঁশ দিয়ে এবার থাকছি। আমরা বস্তি বাস্তিরা ঘর উড়ে আসলাম। হ্যাঁ, অনুসত্ততা আছে, ভাঙিয়ে দিতে পারে। বেলা 12টার দিকে রামচন্দ্রপুর খালের উপর অবৈধভাবে তৈরি করা সাদেক অ্যাগ্রো ফার্মের খামারে কিছু অংশ আর কিছু অবৈধ স্থাপনা ভেঙে ফেলে ডিএনসিসি। ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান নয়, এখানে সকল দখলদারদের বিরুদ্ধে অভিযান চলছে, সকল দখলদারদের বিরুদ্ধে। এবং যেটি হয়েছে, সাদেক এগ্রোর যে স্বত্বাধিকারী আমরা যতটুকু জানি, আমরা ওনাদেরকে নোটিশ দিয়েছি। সেই নোটিশের উনি কোনো জবাব দেননি কিংবা উনি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেননি, যে কারণে আজকে আমাদের উচ্ছেদে আসতে হবে। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সীমানা চিহ্নিত করে তা উচ্ছেদ করা হয়েছে। বাকি অবৈধ স্থাপনা দখলমুক্ত করে রামচন্দ্রপুর খাল খনন করা হবে। আমি এখন দাঁড়িয়ে আছি মোহাম্মদপুর রামচন্দ্রপুরের খালের উপর। পুরো খালটি ভরাট হয়ে আছে অবৈধ স্থাপনায়। সাদেক অ্যাগ্রো ফার্মের পাশাপাশি ভেঙে ফেলা হয়েছে আশেপাশের অবৈধ স্থাপনাগুলো। সিটি কর্পোরেশনের নিয়মিত এমন অভিযানে আসলে কি পুনরুদ্ধার হবে এই খালগুলো, এমন প্রশ্ন নগরবাসীর। মোহাম্মদপুর রামচন্দ্রপুর খাল থেকে মনির হাসান, চ্যানেল আই। চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর সেতু নির্মাণে কোরিয়ার সাথে ঋণ চুক্তি সই করেছে সরকার। প্রায় 9,500 কোটি টাকা ব্যয়ে 6 বছরে সেতুটি নির্মাণ কাজ শেষ হবে বলে আশাবাদী বাংলাদেশ। পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এই চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার সিদ্দিকী এবং কোরিয়ান এক্সিম ব্যাংকের চেয়ারম্যান এবং সিইও ইয়ন হি সাং। এ সময় ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, রেলমন্ত্রী জিল্লুল হাকিম এবং অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয়, সেতু দিয়ে একই সাথে রেল এবং অন্য যানবাহন চলবে। ঋণের সুদের হার যথাক্রমে 0.01% এবং 1%। লম্বা গ্রেস পিরিয়ড সহ ঋণটি শোধ দিতে সরকার সময় পাবে 40 বছর। এই 5 বছরের আপনার তারা অনেক প্রজেক্টে সাহায্য করবে। মোটামুটি এর মানে হলো যে আরেকটা আমরা পেলাম লাইন আর কি।
রিজার্ভ নিয়ে চিন্তা করছেন কেন? আর চিন্তা আছে? কিন্তু এখনো তো স্যার অনেক নিচে। ওই তো আবার ঘুরে ফিরে একই কথা। গাজীপুরে বিলুপ্ত বন্যপ্রাণী উদ্ধার ও চোরাচালানকারী চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা পুলিশ। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন জিএমপির উপ পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান। তিনি জানান, চোরাচালানের উদ্দেশ্যে গাজীপুর চৌরাস্তা এলাকায় অবৈধভাবে আটকে রাখা 3টি মুখপোড়া হনুমান ও 15টি টিয়া পাখি উদ্ধার করা হয়। পরে প্রাণীগুলোকে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। বিচারের দীর্ঘসূত্রিতা এড়াতে নির্ধারিত সময়ে মামলা নিষ্পত্তি, ন্যায্য বিচার নিশ্চিত করা নিয়ে রংপুরের বিচারিক কার্যক্রম চ্যালেঞ্জ ও উত্তরণে উপায় শীর্ষক জেলা পর্যায়ে মতবিনিময় সভা হয়েছে। এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে RDRS বেগম রোকেয়া মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম। এ সময় এশিয়া ফাউন্ডেশনের পরিচালক সাদাত শিবলি এবং অন্যরা ছিলেন। এবারে খেলার খবর।